প্রিয় শিক্ষার্থী, আরো একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি সঞ্জিত দাস, সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা পরিমিতি 16.4-এর 12 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। তাহলে চলো আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করা শুরু করি। তো 12 নম্বর গাণিতিক সমস্যাটিতে কি আছে, চলো আমরা প্রথমে প্রশ্নটা পড়ে দেখি। এখানে প্রশ্নতে বলা আছে যে একটি দেয়ালের দৈর্ঘ্য 25 মিটার। একটি দেয়ালের দৈর্ঘ্য কত? 25 মিটার, উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। পুরুত্ব বলতে দেয়ালের প্রস্থটাকে বোঝানো হয়েছে। আর একটি ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। ওই দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো। এটা আমাদের খুব বাস্তব ভিত্তিক একটা গাণিতিক সমস্যা, যে আমরা যদি কোথাও কখনো বাড়ির দেয়াল নির্মাণ করি তাহলে আমাদের এটা কাজে লাগবে। আমাদের এই গাণিতিক সমস্যাটা কি বলছে, একটা দেয়াল তৈরি করা লাগবে। দেয়ালটার দৈর্ঘ্য হবে কতটুকু, দেয়ালটার প্রস্থ হবে কতটুকু, দেয়ালটার উচ্চতা কতটুকু দেওয়া আছে, এবং ওই দেয়ালটা তৈরি করতে কতটি ইট লাগবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে দেয়ালের শেপটা কিন্তু কি একটা আয়তাকার শেপ, এবং একটা ইটের শেপও কিন্তু, তাহলে একটা ইট কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু। আমরা জানি ইটের কিন্তু 6টা তল আছে, এবং ইট কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু। ইটের দৈর্ঘ্য আছে, ইটের প্রস্থ আছে, ইটের উচ্চতা আছে। তাহলে ইট একটা কি আয়তাকার ঘনবস্তু। তাহলে ইটও একটা আয়তাকার ঘনবস্তু, দেয়ালও একটা আয়তাকার ঘনবস্তু। তা আমরা জানি ওই দেয়ালটি নির্ণয় করতে কয়টা ইট লাগবে এটা আমাদের বের করতে হবে। তো আমাদের এটা বের করতে গেলে আমরা প্রথমে দেয়ালের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে আমরা দেয়ালের আয়তন বের করব, এবং ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে ইটের আয়তন বের করব। তারপর আমরা যে কাজটা করব, ওই দেয়ালের আয়তনকে যদি আমরা ইটের আয়তন দিয়ে ভাগ করি, তাহলে যেই আনসারটা আসবে ওই এত সংখ্যক ইট কিন্তু আমাদের লাগবে ওই দেয়ালটা নির্ণয় করতে। তাহলে চলো আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করি। তাহলে এখানে কি কি দেওয়া আছে, আমরা যেগুলো দেওয়া আছে এগুলো আমি একটু লিখি। যে দেওয়া আছে দেয়ালের দৈর্ঘ্য, দেওয়া আছে দেয়ালের দৈর্ঘ্য সমান কত, 25 মিটার। দেয়ালের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে, 6 মিটার। এবং পুরুত্ব বলতে কিন্তু এখানে আসলে প্রস্থটাকে বোঝানো হয়েছে। তাহলে পুরুত্ব কত দেওয়া আছে, 30 সেন্টিমিটার। দেখো এখানে আমাদের একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ালের দৈর্ঘ্যের এককটা হচ্ছে মিটার, উচ্চতার এককটা মিটার, কিন্তু পুরুত্বটা আবার দেওয়া আছে কি সেন্টিমিটারে। আবার দেখো আমাদের প্রশ্নে যে ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, এই সবগুলো দেওয়া আছে কিন্তু সেন্টিমিটারে, এবং দেয়ালেরও পুরুত্বটা সেন্টিমিটারে দেওয়া আছে। আমাদের হয় সবগুলাকে মিটারে নিয়ে নিতে হবে, না হয় সবগুলাকে সেন্টিমিটারে নিতে হবে। এখন আমাদের কোনটা সহজ, আমাদের যেভাবে সহজ আমরা ওইভাবে কাজটা করব। এখন দেখো ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা একক হচ্ছে সেন্টিমিটার, আর দেয়ালের দৈর্ঘ্য এবং উচ্চতাটা শুধু মিটারে, আর কিন্তু বাকি সবগুলো সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের কিন্তু এই দুইটা একককে যদি আমরা মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সবগুলো এক হয়ে যাচ্ছে,
হয় আমরা সবগুলোকে সেন্টিমিটারে নিব, না হয় সবগুলো আমরা কি করব, মিটারে নিব। তো আমার মনে হয় এখানে এই শুধু দুইটা এককে যদি আমরা মিটার থেকে সেন্টিমিটার নিয়ে নিই, আর বাকিগুলো কিন্তু পরিবর্তন না করলেও হচ্ছে। তো আমরা তাহলে এই এককগুলো দুইটাকে আমরা মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাই। তাহলে দেখো আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 25 মিটারে তাহলে কত হবে, 25 ইন্টু 100, তাহলে এটা হবে 2500 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা এই উচ্চতাটাকেও কি করতে পারি, 6 ইন্টু 100, এটাও কিন্তু আমরা 100 দিয়ে গুণ করলে কিন্তু এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 600 সেন্টিমিটার। তাহলে আমরা এখন দেখো দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে 2500 সেন্টিমিটার, দেয়ালের উচ্চতা হচ্ছে 600 সেন্টিমিটার, এবং দেয়ালের পুরুত্ব দেওয়া আছে কত, 30 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো, দেয়ালের আয়তনটা নির্ণয় করবো। আমরা জানি আয়তন, একটা আয়তকার ঘনবস্তুর আয়তন কি নির্ণয় করে, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো গুণ করলে কিন্তু ওই বস্তুটার আয়তন বেড়ে যাবে। আমরা আগে দেয়ালের আয়তনটা নির্ণয় করি। তাহলে সুতরাং দেয়ালের আয়তন সমান, আমরা যদি এখন সবগুলো গুণ করে ফেলি, তাহলে 2500 গুণ 600 গুণ 30, এককটা কি হবে, এককটা হবে, যেটা আমরা 3টা সেন্টিমিটার একসাথে গুণ করছি, তাহলে এটা হবে ঘন সেন্টিমিটার। এগুলো সবগুলোকে গুণ করলে কত হয়, আমরা গুণ করি, এখানে 25 into 6 into 3 হচ্ছে 450, আর 2 2 4 5, আর 5টা শূন্য দিয়ে দেবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এত ঘন সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের দেয়ালের আয়তন। তাহলে ঠিক একইভাবে আমরা কি করবো, ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আমরা ইটের আয়তনটাও নির্ণয় করে ফেলবো। তাহলে চলো আমরা আবার ইটের আয়তনটাও নির্ণয় করি। তো এখানে আবার কি দেওয়া হচ্ছে, আমরা ইটের আয়তন বের করব। ইটের দৈর্ঘ্য কত, 10 সেমি, প্রস্থ 5 সেমি, এবং উচ্চতা 3 সেমি। তাহলে আমরা এখন কি ইটের আয়তন বের করতে পারবো না, আমি ইটের আয়তনটা বের করে ফেলি। সুতরাং ইটের আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন সেমি। সবগুলো গুণ করলে কত হয়, 3 5 3 5 15, 15 পর আমরা একটা শূন্য বসাই দিই, এত ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের কাছে এখন ইটের আয়তন আছে, ওই দেয়ালের আয়তনও আছে। এখন আমাদের যে কাজটা করতে, এখানে বলছে যে ওই দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা, মানে কয়টা ইট লাগবে এটা আমাদের বের করতে হবে। এখন আমরা এই যে এটা হচ্ছে দেয়ালের আয়তন, এটা হচ্ছে ইটের আয়তন। তাহলে আমরা দেয়ালের আয়তনটাকে ইটের আয়তন দিয়ে ভাগ করি, যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় ইটের সংখ্যা। তাহলে সুতরাং দেয়াল তৈরি করতে ইট লাগবে, দেয়ালটি তৈরি করতে ইট লাগবে, আমরা ভাগ করে ফেলি, 4 5
কয়টা শূন্য? 6টা। 1 2 3 4 5 6। এটা এখন বাদ দেবো কত দিয়ে? 150 দিয়ে। এখন আমার যে দাগ হবে এটা টি, আর এটা হচ্ছে কি ইটের সংখ্যা বের হবে। তাহলে আমরা ভাগ করি, তাহলে কত হচ্ছে? এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে 45। 15কে যদি আমরা 45 দিয়ে ভাগ করি, আমরা জানি 3 15 কত? 45। তাহলে এখন এখানে থাকবে কত? 3। 3 পরে কয়টা শূন্য আছে? 1 2 3 4 5। তাহলে 3 এর পরে আমরা 5টা শূন্য দিলে 1 2 3 4 5 3 4 5। তার মানে কত হচ্ছে সংখ্যাটা? 3 লক্ষ ইটের প্রয়োজন। এটা হচ্ছে তোমাদের প্রয়োজনীয় ইটের সংখ্যা। তো আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। আসলে তো শিক্ষার্থীরা, আমরা 12 নম্বর গাণিতিক সমস্যার পর চলো আমরা 13 নম্বর গাণিতিক সমস্যাটিও সমাধান করি। তো 13 নম্বর গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে চলো আমরা একটু দেখি। 13 নম্বর গাণিতিক সমস্যাটিতে বলা আছে যে একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই গাণিতিক সমস্যাটা হচ্ছে কিসের? একটা ঘনক আকৃতির বস্তু। তাহলে আসলে আমরা আয়তকার, এর আগে যে অঙ্কগুলো করছি সবগুলো অঙ্ক ছিল কিসের? আয়তকার ঘনবস্তু। কিন্তু এখন আমরা যে গাণিতিক সমস্যাটি করব এটা হচ্ছে একটা ঘনক আকৃতির বস্তু। ঘনক আকৃতির বস্তুটা কি তাহলে আমরা আগে একটু দেখে নিই। তোমরা আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছ। এই যে বস্তুটার দেখো দৈর্ঘ্য যা, প্রস্থতা, আবার উচ্চতাও কিন্তু তা। এখানে কিন্তু তিনটা মাপই কিন্তু একই রকম হবে। এই টাইপের যত বস্তু আমরা দেখতে পাবো, এই সবগুলো বস্তুকে আমরা কি বলবো? যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মাপ এক, সেই বস্তুগুলোকে বলা হবে ঘনক। তাহলে আমার হাতে যে বস্তু দেখতে পাচ্ছ এটা একটা ঘনক আকৃতির বস্তু। তাহলে ঘনক, আমরা একটা বস্তুকে কখন ঘনক বলতে পারবো? যে বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান থাকবে, তাহলে আমরা ওই বস্তুটিকে বলতে পারবো কি? ঘনক। তাহলে তোমরা সবাই আজকের পর থেকে আশা করি তোমরা ঘনক সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ আমরা একটা বস্তু দেখলেই বুঝতে পারবো যে এটা কি ঘনক নাকি আয়তাকার ঘনবস্তু। তাহলে ঘনকের কি থাকবে? আমরা জানি যে ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি থাকবে? সমান থাকবে। তাহলে দেখো এই যে ঘনকের এই যে একটা বাহুর দৈর্ঘ্য আমরা যদি এ হয়, আমি এখানে দেখো একটা ঘনক আকৃতির বস্তুর ধার মানে এখানে কি বোঝা যায়? ধার আসলে কি? ধার হচ্ছে এর যে কোনো একটা প্রান্তের দৈর্ঘ্য। ধার মানে যে কোনো প্রান্ত, ধার মানে যে কোনো একটা প্রান্তের দৈর্ঘ্য। যদি একটা ঘনক আকৃতির বস্তুর যে কোনো একটা প্রান্তের দৈর্ঘ্য এ হয়, তাহলে এটা সমগ্রতল কি আমরা আয়তাকার ঘনবস্তুতে দেখছি যে একটা ঘনবস্তুর কিন্তু 6টা তল থাকে। তাহলে ঠিক একইভাবে একটা ঘনকেরও কিন্তু 6টা তল আছে। তাহলে আমরা দেখছি যে একটা ধারের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এটার দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাহলে এই অংশটা, এই পৃষ্ঠটার ক্ষেত্রফল হবে কি? দৈর্ঘ্য এ, প্রস্থ এ। তাহলে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল হবে কি? নিশ্চয়ই এ গুণ এ, তার মানে এ স্কোয়ার হবে। এখানে কয়টা পৃষ্ঠ আছে? 6টা পৃষ্ঠ আছে। তাহলে আমরা যদি এখানে লিখি যে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল, এখানে মোট 6টা তল আছে না, 6টা পৃষ্ঠ আছে না, 6। তাহলে 6টা পৃষ্ঠ এরকম আমরা যদি লিখি এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এই 6টা তলের ক্ষেত্রফল কিন্তু এখানে যোগ করা হয়েছে। তাহলে এটা হবে কি? 6টা তলের ক্ষেত্রফল। আমরা কয়টা স্কোয়ার আছে এখানে? 6টা। তো আমরা সবগুলোকে একসাথে যদি লিখি 6 স্কোয়ার বর্গ
একক। ক্ষেত্রফল আমরা জানি সবসময় বর্গ একক হয়। তাহলে এখন আমাদের শুধু একটা সমগ্রতলের একটা ঘনকাকৃতি বস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল কি 6 স্কয়ার। তাহলে আমাদের উপরে যে আমি 6টা স্কয়ার প্লাস প্লাস দিয়ে লিখেছি, এটা জাস্ট তোমাদের এই যে এখানে 6 স্কয়ার কোথেকে আসলো এটা বোঝানোর জন্য লেখা হয়েছে। তোমার উপরে যে এখানে এটা না লিখলো সমস্যা নেই। তাহলে তোমরা যদি বলো যে একটা সমগ্রতলের ক্ষেত্রফল কত, আমরা কিন্তু একটা আয়তকার না, একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু কত হবে 6 স্কয়ার হবে। তাহলে এরপর আসছে কি কর্ণের দৈর্ঘ্য। তাই কর্ণ দৈর্ঘ্য আমরা জানি কি, কর্ণের দৈর্ঘ্য মানে কিভাবে বের করে √, দৈর্ঘ্য স্কয়ার। তো দৈর্ঘ্য, এটা তো দৈর্ঘ্য, এই ঘনকটা দৈর্ঘ্য তো দৈর্ঘ্য তাহলে আমরা যদি এখানে লিখি দৈর্ঘ্য স্কয়ার যোগ এটার প্রস্থ কত, প্রস্থ এখানে আমরা লিখবো কি প্রস্থ স্কয়ার। আবার এটার উচ্চতাও কিন্তু হবে, তাহলে উচ্চতাও হলে তাহলে এটা দৈর্ঘ্য স্কয়ার, হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, প্রস্থ স্কয়ার, উচ্চতা স্কয়ার। তাহলে এগুলো সবগুলোকে যদি আমি একসাথে করি, √, কি হচ্ছে 3a স্কয়ার। এটা তো দৈর্ঘ্য, তাহলে এটা একক হবে, শুধু বর্গ হবে না, একক। তাহলে আমরা যদি এটা একটু শর্ট করি, তাহলে আমরা এটাকে লিখতে পাচ্ছি কি কর্ণের দৈর্ঘ্য √3a, কারণ স্কয়ার রুটে কাটা যাবে আর 3 এর ভিতরে শুধু রুট থাকবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে √3a একক। তাহলে এখানে √3টা কোথেকে আসছে আসলে তোমরা তাও বুঝতে পেরেছো, কারণ এখানে আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি একটা ঘনকাকৃতির বস্তুর বা একটা আয়তাকার ঘনবস্তু যাই বলি আমরা, এটা আমরা জানি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। ঠিক একইভাবে এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু একই রকম। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য স্কয়ার যোগ স্কয়ার, তার মানে এখানে 3টে স্কয়ার এখানে একসাথে যদি আমরা বর্গমূল করি তাহলে কি আসতেছে √3a। তাহলে √3a হচ্ছে কি একটা ঘনকাকৃতি বস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তারপরে যেটা আছে আয়তন, আমরা জানি আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য a, প্রস্থ a এবং উচ্চতাও a। এখানে 3টা a যদি আমরা একসাথে গুণ করি, এটা কি হবে, এটা 3টা জিনিস একসাথে গুণ করছি ঘন একক। তাহলে এটা কি হচ্ছে, এটা a³ ঘন একক। তাহলে আমরা একটা ঘনকাকৃতি বস্তু কি জানলাম, একটা ঘনকাকৃতি বস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল কত 6 স্কয়ার, কর্ণের দৈর্ঘ্য √3a এবং একটা ঘনকাকৃতি বস্তুর আয়তন a³। তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলো যদি ক্লিয়ার থাকো, এই ঘনকাকৃতির যত প্রশ্ন আছে আমরা এগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে এখানে 13 নম্বর প্রশ্নতে কি দেওয়া আছে, একটি ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতল মানে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, বের করতে হবে কি কর্ণের দৈর্ঘ্য। তা আমরা যদি লিখি যে ধরি ঘন আকৃতির বস্তুটির ধার মানে যে কোনো একটা প্রান্তের দৈর্ঘ্য, ধার কি a সেন্টিমিটার। তাহলে আমাদের সুতরাং ঘন আকৃতির বস্তুর ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু একই কথা। তাহলে আমরা যদি লিখি ঘন আকৃতি বস্তুর ঘন আকৃতির বস্তুর ধার a হলে ঘন আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে আমরা কিন্তু জানি। ঘন আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 6 স্কয়ার বর্গ। আমরা এটা এখানে সেন্টিমিটার না দিয়ে একক ধরি, একক। তাই এটা ক্ষেত্রফল এটা হবে কি বর্গ
একক। দেখো এটা হলো কি ঘনাকৃতি বস্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আমাদের কিন্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা কি করতে পারবো প্রশ্ন মতে 6 স্কয়ার সমান কিন্তু এখানে 2400 লিখে ফেলতে পারবো। এখান থেকে আমাদের কর্ণের দৈর্ঘ্য কি বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য নিয়ে সূত্রটা কি √3a। তার মানে আমরা যদি এখান থেকে এর মানটা বার করতে পারি, তাহলে আমরা ওই কর্ণের দৈর্ঘ্যের মধ্যে কিন্তু এর মানটা বসাই দিলে কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে এখানে পরের কাজটা করি যে অভিমুখকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 2400 ভাগ 6, তাহলে 2400কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি কত হয় 6 24 4 6 24, তার মানে 400 বা স্কয়ার সমান কত 400। এখান থেকে আমরা এর মান বের করতে হলে কি করতে হবে, এটা উপপক্ষে আমরা বর্গমূল করে দেব, তাহলে আমাদের কিন্তু এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু সহজেই এর মান বের করতে পারবো। আমি বাকি লেখাটা উপরে লিখে দিচ্ছি। দেখো তাহলে আমাদের বা a সমান 400 মধ্যে বর্গমূল করলে এটা কিন্তু 20 হয়ে যাবে, তাহলে 20 সেন্টিমিটার। তাহলে আমাদের ওই যে আমরা যে ঘনকাকৃতির বস্তুটার নিয়ে আলোচনা করতেছি, ওই ঘনকাকৃতির বস্তুটির একটা বাহুর দৈর্ঘ্য বলো প্রস্থ বলো উচ্চতা বলো এটা কিন্তু 20 সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে সুতরাং আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান √3a একক। এখন আমরা কিন্তু মানটা শুধু বসাই দিলেই এটা আমাদের ফলাফল চলে আসতেছে। √3 * a মান কত 20, এটা হবে কি কর্ণের দৈর্ঘ্য তো সেন্টিমিটার। তাহলে আমরা এটা ক্যালকুলেটর করি, মানটা বের করি কত আসে, √3 * 20 34.64 সেন্টিমিটার। আমরা দশমিকের পর আর একটা মান আছে যেটা আমরা লিখে দেব প্রায়। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি এখানে গাণিতিক সমস্যা তোমরা সবাই বুঝতে পেরেছো। আসলে এখানে কিন্তু আমরা যদি ঘনকাকৃতি বস্তুটা কি বুঝতে পারি, ঘনকাকৃতি বস্তুটা কি যদি বুঝি, তাহলে আমরা কিন্তু এই সূত্রগুলা দিয়ে আমরা কিন্তু ঘনকাকৃতি যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। আমার মনে হয় এখানে কঠিন বলতে কি কিছু নেই। তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো, আশা করি তোমরা গাণিতিক সমস্যাগুলো করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।